যারা হুজুগে বাংলাদেশি তাদের একমাত্র কাজ হচ্ছে যে কোনো কিছু উইদাউট কোনো ইনফরমেশনে কথা বলা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আজকে এইরকম একটা প্রতিবেদন দেখাবো যেটা কোনো রকম কারণ ছাড়াই ভারতকে এলিগেশন লাগানো হচ্ছে। ঠিক ম্যাচটা শুরু হওয়ার আগেকার ভিডিও, যেটা আগের দিনে রাত্রিবেলায় একটা প্রেস কনফারেন্স হয়েছিল, রোহিত শর্মা সেখানে কিছু কথা বলেছিল, সেই নিয়ে বাংলাদেশিদের মনে একটা ক্ষোভ রয়েছে। কি কথা বলেছিল, কি তার মধ্যে কথা বলতে দেয়নি এমন কোনো কিছু তারা ক্লেম করছে, দেখি সেই জিনিসটা আগে দেখবো। তার আগে বলে রাখি, গতকাল যে ভারত এবং বাংলাদেশের ম্যাচ খেলা হয়ে গিয়েছে, সেই ম্যাচে ভারত বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে। প্রথমের দিকে আমাদের ম্যাচটা যখন প্রথমে শুরু হয়, টসে জিতে বাংলাদেশ কিন্তু ব্যাটিং নেয়, আর ব্যাটিং এর পরে ভারত যেভাবে 35 রানের মধ্যে 5টা উইকেট ফেলে দেয়, মনে বলে যেন খেলাটা একতরফা হয়ে যাবে। একটা সময় এটা মনে হয় যে প্রায় 100 রান পুষবে না, যেটা তার মধ্যেই এরা অল উইকেট হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো কামব্যাক করলো। সেখানে তহিদ হৃদয় এবং জাকের আলী, তারা দুজনে অসাধারণ একটা ইনিংস খেলে দিল। আর এতে দেখা গেল যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কার উপর ডিপেন্ডেন্ট। আমি অনেকদিন আগে থেকে আপনাদেরকে একটা কথাই বলি যে ক্রিকেট এমন একটা গেম যেটাই শুধুমাত্র একজন বা সিঙ্গেল দুজন প্লেয়ারের উপর ডিপেন্ড করে খেলা হয় না। সম্পূর্ণ খেলাটা ওই 11 জনের উপর ডিপেন্ডেন্ট হবে। দুজন খেলে রান স্কোর পাহাড় তৈরি করে দিল, যদি বোলিংরা এসে ঠিকঠাক পারফরমেন্স দিতে না পারে, তাহলে কিন্তু সেই পাহাড়ের মতো রান নিমেষের মধ্যে উঠে যাবে। ঠিক সেইটাই আজকে বাংলাদেশিদেরকে আমি বোঝাবো। জাস্ট বাংলাদেশের সঙ্গে ভারতের খেলার আগের দিন রোহিত শর্মাকে একটা প্রেস কনফারেন্সে ডাকা হয়েছিল। সেখানে বাংলাদেশি মিডিয়াদেরকে নাকি কথা বলতেই দেওয়া হয়নি। সে দায় দায়িত্ব, মানে সেই জিনিসটা দায় দায়িত্ব তারা ভারতীয়দের উপর দিয়ে দিল। বলছে এতটা ইগো কোথা থেকে আসে। দেখুন ভিডিওটা, দেখুন, তারপর আরো কিছু আলোচনা করছি, চলুন। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ভারত। সেই ম্যাচের আগে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার প্রেস কনফারেন্স হয়েছে প্রায় 20 মিনিটে। সেই 20 মিনিটের প্রেস কনফারেন্সে একবারও বাংলাদেশের নামটা উচ্চারিত হয়নি। আমরা সাধারণত দেখি যে দরকার পড়েনি তাই নাম নিতে পারেনি, সেই দলের শক্তিমত্তা বা সেই দল সম্পর্কে অনেক প্রশ্ন করে। তো সেই জায়গা থেকে আসলে ভারতীয় কোনো সাংবাদিক বাংলাদেশকে নিয়ে কোনো প্রশ্ন করেননি, বাংলাদেশের নামটা উচ্চারিত হয়নি। এবং অন্যদিকে বাংলাদেশের সাংবাদিকরা সেই প্রেস কনফারেন্সে ছিলেন, প্রশ্ন করার জন্য হাত তোলা হলেও আসলে সেই সুযোগটা দেওয়া হয়নি। হয়তো বা সময় স্বল্পতার কারণে সেটা সুযোগ দেওয়া হয়নি কিংবা খেয়াল করেনি বা কি করছিলি তোরা। পারে। তবে অন্যান্য প্রেস কনফারেন্সে যেটা দেখা যায় যে আসলে পরবর্তী ম্যাচ, অর্থাৎ ম্যাচের বিপক্ষ দল যারা আছে তাদেরকে নিয়ে একটু প্রশ্নটা বেশি। কিন্তু ভারতের এই প্রেস কনফারেন্সে বাংলাদেশের নামটা একবার উচ্চারিত হয়নি এবং বাংলাদেশের কোনো বিষয় নিয়ে আসলে আলোচনা হয়নি। অর্থাৎ বাংলাদেশকে তারা পাত্তাই দিচ্ছে না, গুনাই ধরছে না, এমনটা বলা যায়। যদিও তাদের যে স্কোয়াড, তাদের যে শক্তিমত্তা, সেই দিক থেকে বাংলাদেশকে গুনায় না ধরলেও আসলে তাদের অন্তত কিছু আসে যায় না, বাংলাদেশকে সহজে হারানোর সামর্থ্য রাখে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু বরাবরই ভালো ক্রিকেট খেলে, একদম যথেষ্ট ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট যেটা সেটা খেলে। এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যেই রাজনৈতিক যে টানাপোড়েন এবং দুদেশের এমনিতেই আগেও ক্রিকেটেই প্রতিদ্বন্দ্বিতা ভালো হতো, এবার কিন্তু রাজনৈতিক যেই টানাপোড়েন সেটা কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে, বা দুদেশের সমর্থকদের মধ্যে ভিন্ন একটা উন্মাদনা আছে। তো সেই মাত্রাটা বাড়িয়ে দেবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বাংলাদেশের ম্যাচটা। যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে তাহলে ভারতের যে অহংকার, সেই অহংকার কিন্তু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাংলাদেশকে খুবই হালকাভাবে নিচ্ছে বলা যায় যে ভারত। দেখো ভাই, হালকা কি ভারী সেটা বলতে পারবো না, তবে একটা জিনিস, যে প্রেস কনফারেন্সে যদি সাংবাদিকরা যায় আর সেখানে সাংবাদিকরা কি কোশ্চেন করবে কি না করবে, কোন সাংবাদিক কোশ্চেন করবে, সেটা তো নিশ্চয়ই রোহিত শর্মা ওখানে লিস্ট করে দেয়নি। করে দিয়েছে কি? দেয়নি। আসলে তোমাদের মুখ দিয়ে ইংলিশ বেরোবে না, যে কারণে তোমরা বাংলায় কোশ্চেন করবে। এবার রোহিত শর্মা ভাই বাংলা বোঝে না, সৌরভ গাঙ্গুলি নয় যে বাংলায় বুঝবে, ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ইংলিশে তুমি কোশ্চেন করলে ফ্রন্টে গিয়ে কোশ্চেন করতে পারো। ভাই সবাই কোশ্চেন করছে, তার ভিড়ে তোমরা হারিয়ে গিয়েছো, যে কারণে তোমরা নিজেদের দোষটা ঢাকার জন্য আজকে রোহিত শর্মার উপর ব্লেম করছো। দেখো ভাই, এখানে রোহিত শর্মার কোনো কিছু করার নেই। আর ম্যাচ খেলা হয়ে গিয়েছে, তোমাদের পারফরমেন্সও আমরা দেখে নিয়েছি। 35 রানের মধ্যে 5টা উইকেট এই পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ পর্যন্ত কোনোদিন হয়নি, এই প্রথম বাংলাদেশে হলো। আর সেখান থেকে যদি জাকির আলী আর তহিদ হৃদয় যদি না থাকতো, ওদেরও কিছু করার ছিল না। যদি ভারত 3টে ক্যাচ মিস না করতো, প্রথমে রোহিত শর্মার ক্যাচ স্লিপে, ফার্স্ট স্লিপ, প্রথম রোহিত শর্মার ক্যাচ, তারপরে হার্দিক পান্ডিয়ার ক্যাচ,
ভাই এই ইজি ইজি ক্যাচ গুলো তারপর চলে গেল। আরো একটা যদি আমরা ধরি সেটা হচ্ছে যে KL রাহুলের একটা স্ট্যাম্পিং। ভাই এই সবগুলো যদি না হতো তাহলে বাংলাদেশ কোন জায়গায় ছিল? বাংলাদেশকে আমরা সিরিয়াসলি কেন নেব? কোনো কারণ আছে কি যে এক্সট্রা কোনো কারণ কি এমন কারণ হয়েছে? হতে পারে যে 50টা ম্যাচ খেললো কি 30টা ম্যাচ খেললো, তার মধ্যে 2টো কি 5টা ম্যাচ এমন হতে পারে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বা বেশ কন্টেস্টে হয়েছে। এটা কি মানে বিরাট কিছু? আমার তো মনে হয় না বিরাট কিছু। সাংবাদিকরা কোন কথাগুলো বলবে সেটা নিশ্চয়ই রোহিত শর্মা লিস্ট আউট করে দেয়নি যে ভাই তুমি আমাকে এই কোশ্চেনটা করবে আর এইগুলো করবে না, তাই না? তোমাদের কাছে কোশ্চেন আছে, তোমরা সেগুলো রোহিত শর্মাকে করবে, রোহিত শর্মা উত্তর দেবে। তুমি ভাই যদি এখন বাংলায় গিয়ে রিকি পন্টিং এর কাছে কোশ্চেন করো, সে কি বুঝতে পারবে? ব্যাপারটা তো এখানে হয়ে যাচ্ছে না। রোহিত শর্মা ভাই বাংলা বোঝে না, সে ইংলিশ বোঝে, হিন্দি বোঝে। তাই কিছু করার নেই, আগে ইংলিশটা শিখে এসো, তারপর অন্য কিছু হবে। খেলার হাল তো দেখলাম আমরা। আজকে তোমাদের সম্মানটা বাঁচিয়ে দিয়েছে এই জাকির আলী আর তহিদ হৃদয়। ভাই এই দুই ভাই যদি না থাকতো, জাকির আলী আর তহিদ হৃদয় যদি না থাকতো, আজকে বাংলাদেশ 60 রানের মধ্যে অল উইকেট হয়ে যেত। আমি মনে হয় 60 রানটা বেশি বলে বলছি, কারণ রোহিত শর্মা ক্যাচটা যদি ধরে ফেলতো ওই টাইমে, সবচাইতে বড় ব্যাপার রোহিত শর্মা ক্যাচটা যদি ধরতো, তাহলে বাংলাদেশের রান সেঞ্চুরি তো দূরের কথা, 60 থেকে 70 রানের মধ্যে ক্লোজ হয়ে যেত। এক সাইড থেকে কোনো একটা প্লেয়ার টিকে থাকলে তার সঙ্গে যদি কেউ সঙ্গ না দেয় তাহলে পরে কোনো সময় হয় না। আমাদের মনে আছে সচিন তেন্ডুলকার একটা সময় ভারতের কন্ডিশন এমন হতো যে সচিন তেন্ডুলকার এক জায়গায় দাঁড়িয়েই থাকতো, তার মানে স্কোর হতো হয়তো 40-50, ওদিকে ভারতের অন্য সাইড দিয়ে 5টা 6টা উইকেট পড়ে যেত। তো ভাই সেই রকম পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে কি কিছু করার আছে? মাস্টার ব্লাস্টার সে, সে লিটল মাস্টার, সে নিজে যদি কিছু না করতে পারে তাহলে কারোর কিছু করার নেই। একটা জায়গায় দাঁড়িয়ে তুমি এক সাইড ঠেকাতে পারবে, অন্য সাইড কি করে ঠেকাবে? ক্রিকেট তো একার খেলা নয়, আমি বারবার বলে আসি যে ক্রিকেট একার খেলা নয়, সকলকে খেলতে হবে। আজকে তোমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে, ফিল্ডিং এও একটা ক্যাচ মিস হয়েছে, বাকি সবই ঠিক ছিল। কিন্তু জিনিসটা ওখানেই, যদি ভারত 2টো ক্যাচ ধরে নিত তাহলে বাংলাদেশের কি হতো? এই ভিডিওটা তো আমি পরের দিন দেখলাম, তাই এই ভিডিওটা আজকে করলাম আপনাদের সামনে। দেখুন গতকাল যে ম্যাচটা হয়ে গিয়েছে সেই ম্যাচে ভারতে প্রচুর ভুল ছিল। আমার মনে হয় নেক্সট ডে এই ধরনের ভুলগুলো ভারত আর করবে না। যদি করে তাহলে কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের একটু টাফ হয়ে যাবে। ভারতকে আরো অ্যাওয়ারনেস থাকতে হবে। ম্যাচ শুরুর আগে বাংলাদেশের তরফ থেকে অনেক কথা বলা হয়েছে, বিভিন্ন রকম গুলি মারা হয়েছে, ওই যে বলে না উড়ো ফায়ার, হাওয়ায় গুলি মারা। তো ভাই সেরকম হয়েছে। জসপ্রীত বুমরা নেই টিমে, তার মানে আমরা অ্যাডভান্টেজ পাবো, আমাদের প্রেসার অ্যাটাকটা বেশি। ভাই প্রেসারে কি এমন অ্যাটাক পেলে তোরা? ভাই তোদের যে যারা ফাস্ট বোলার তাদের অ্যাটাকটা বেশি রয়েছে, ফাস্ট বোলার দিয়ে কি এমন হয়ে গেল? ভারতের ফাস্ট বোলারের চাইতে আমাদের ফাস্ট বোলাররা বেশি স্ট্রং। ওদিকে ভারত 10টা উইকেটের মধ্যে 8টা উইকেট পেল ফাস্ট বোলাররা। মোহাম্মদ শামি ভাই 5টা উইকেট পেয়েছে, হর্ষিত রানা 3টে উইকেট পেয়েছে। তো একবার এই সব জিনিসগুলো তো ভাবতে হবে, তাই না? আমরা যখন কমেন্ট করি তো আমরা আশপাশে কিছু ভাবি না, যে একটু ভেবে চিনতে, আমাদের মধ্যে সেই মেন্টালিটিটাই নেই। আমি বাংলাদেশিদের সকলকে বলছি না ভাই, সকলে এই জিনিসটা নেবে না। আমি কিছু কিছু নিউজ চ্যানেল দেখেছি তাদের কাছে একটাই কাজ, সেটা হচ্ছে ভারতের বিপক্ষে বলা, যে কোনো কারণবশত ভারতের বিপক্ষে বলা। কিন্তু ভাই এখন ভারতের বিপক্ষে আর বলতে যেও না। কিছু কিছু তোমাদের প্রধান উপদেষ্টাই কিন্তু এখন আর ভারতের বিপক্ষে বলছে না। তাই এই জিনিসগুলো একটু বুঝে শুনে করতে হবে। আর কদিন পরে হয়তো প্রধান উপদেষ্টা ডেকে তোমাদেরকে একটা ধমকি দিয়ে দিল, কেন আপনারা বারবার ভারতের বিপক্ষে বলেন? না বলার কিছু নেই, কারণ এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলে এসেছে, বাংলাদেশের মধ্যে যেভাবে গৃহযুদ্ধ চলছে, গৃহযুদ্ধই তো বলবো ওটাকে, না? একটা পার্টি অন্য আর একটা পার্টির মানুষজনকে রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যাচ্ছে, মারধর করে আবার রাত্রিবেলায় ফেলে দিয়ে চলে যাচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। তো এইসব জিনিসগুলো হচ্ছে, এইসব জিনিসগুলো নিয়ে কথা বলো। কোথায় রোহিত শর্মা কে তুমি কোশ্চেন করতে পারেনি, তার জন্য রোহিত শর্মাকে দোষারোপ করছো, তার জন্য বিসিসিআই কে দোষারোপ করছো, তার জন্য ভারতকে দোষারোপ করছো? ভাই তাতে কি কারোর কি দোষ ছিল? তুমি তোমার কোশ্চেনটা তুমি গিয়ে রোহিত শর্মাকে করবে, সেটা ডিপেন্ড করে তোমার ক্যাপাবিলিটির উপর। তুমি কতটা সাংবাদিকের নিপুণ, ততটা তুমি ভালো কোশ্চেন করতে পারবে, তোমার কোশ্চেন সবাই শুনবে। তুমি যদি নিপুণ না হয় তাহলে ওই চুনোপুটি মানে ছেঁড়া কথা বগলে নিয়ে তুমি চলে যাচ্ছ, গিয়ে যা ইচ্ছা তাই করতে চাইছো, তাহলে কি হবে? ওইরকম সাংবাদিকতা আমরাও করতে পারি। আগে কথা বলা শিখতে হবে, সামনে গিয়ে
সবাইকে অ্যাট্রাক্ট করা শিখতে হবে, তারপর তোমার কথা সকলে শুনবে, তোমাকে অ্যান্সারটাও দেবে, ঠিক আছে? রোহিত শর্মা বাংলা বোঝে না, আবারও বলে রাখছি, রোহিত শর্মা কিন্তু বাংলা বোঝে না। নেক্সট ডে কথা বলতে গেলে ইংলিশে কথা বলবে, ঠিক আছে? ব্যাপারটা এখানে। ভারত বাংলাদেশ কোনো তুলনাই হয় না, এখনো পর্যন্ত সেই জায়গায় বাংলাদেশ পৌঁছতে পারেনি। আমরা এখনো বলছি, ওপেনলি বলছি, ক্লিয়ার বলছি, যদি কারোর প্রতিবাদ করার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে বলে যাবেন যে কোন কারণে আপনারা ভারতের সঙ্গে বাংলাদেশকে তুলনা করেন, ক্রিকেটের দিক দিয়ে বিশেষ করে। কোনো দিক দিয়ে হয় না, তবু ক্রিকেটের দিক দিয়ে এটা তো স্পেশালি। বাংলাদেশ মনে করে যে ভারত আমাদের প্রতিপক্ষ, সবচেয়ে বড় প্রতিপক্ষ, এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, অন্য কাউকে ভাবে না। কিন্তু ভারত কোনো রকম ভাবে, আমরা প্রথম থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলে যে সমস্ত ছেলেপেলেগুলোকে আমি জিজ্ঞেস করেছি ম্যাচ কেমন হবে, তারা একটাই কথা বলেছে, আজকে তো প্র্যাকটিস ম্যাচ চলছে। ভাবতে পেরেছেন? প্র্যাকটিস ম্যাচ চলছে, তারা এই কথাটাই বলে। আর আমাদের প্লেয়াররা এসব নিয়ে কোনো কমেন্টই করে না। আমাদের প্লেয়ারের কাছে একটাই কথা, সেটা হচ্ছে টুর্নামেন্টে টিকে থাকা। প্রত্যেকটা, গৌতম গম্ভীর ম্যাচ শুরুর আগেই কিন্তু বলে দিয়েছে যে প্রত্যেকটা ম্যাচ আমাদের কাছে নক আউট, কারণ 3টে ম্যাচের চান্স পাবো আমরা। একটা গ্রুপে 4টে টিম রয়েছে, 3টে ম্যাচ খেলা হবে, 3টেতে যে 3টেই জিততে পারবে সে একটা অ্যাডভান্টেজ থাকবে। অবভিয়াসলি তো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য ভারত ট্রাই করেছে এবং খেলবে সেইভাবে। তাই বাংলাদেশ সামনে থাকলো কি, নিউজিল্যান্ড সামনে থাকলো কি, পাকিস্তান সামনে থাকলো, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আমি নিজের পারফরমেন্সটা কতটা দিতে পারছি। তোমাদের প্রেস অ্যাটাক ভালো, তোমাদের প্লেয়াররা ফাস্ট বল বেশি ভালো খেলতে পারে, তোমাদের ফাস্ট বোলাররা এখন বর্তমানে অনেক স্ট্যান্ডার্ড ভারতের চাইতে। কি হলো? স্কোর তো সেইখানেই না, 6 উইকেটে জিতলো ভারত। এই ম্যাচটা আরো ভালো হতে পারতো, ভারত আরো বেশি উইকেটে জিততে পারতো। মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, রোহিত শর্মা একটু মাথা গরম করে ফেললো, ওই জায়গায় আউট হয়ে গেল। বিরাট কোহলি, আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি বরাবরই একটু টুকটাক খারাপ খেলে না, ভালোই খেলে। তো সে জায়গায় আরো 20টা থেকে 30টা রান আমরা চেয়েছিলাম বিরাট কোহলির ব্যাট থেকে আসুক। অনেক দিন ধরে আমাদের কিং কোহলি, তিনি কিন্তু নিজের ফর্মে নেই। তো এই ফর্মটা ফিরিয়ে আসার জন্য আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে একটা ভালো পারফরমেন্স বিরাট কোহলি দেখবো, সেখানে হয়নি। সেটা আমাদের ব্যাড লাক এবং বিরাট কোহলিরই ব্যাড লাক। আগামী দিনে আমরা আরো ভালো দেখতে পারি বিরাট কোহলির কাছ থেকে, কারণ সামনে রয়েছে পাকিস্তান, আর পাকিস্তানের বিপক্ষে সবাই ডাউন খেলেও বিরাট কোহলি কিন্তু নিজে একা দাঁড়িয়ে থাকে, আর এটাই হচ্ছে তার পরিচয়। আজকে যে ম্যাচটা নিয়ে আমরা কথা বলছি, গতকালকে ভারত বাংলাদেশের যে ম্যাচ, সেই ম্যাচের রেজাল্ট আমাদের অনেকদিন আগে থেকেই জানা ছিল, ইভেন সকলেরই জানা ছিল, কিন্তু বাংলাদেশিদের মানে ওদেরকে বুঝিয়ে পারা যাবে না। প্রত্যেকটা মানুষ জানে যে ভারত ও বাংলাদেশের টিমের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে, আমরা কম্পেয়ার করতে পারি না। ইনসিডেন্ট হতে পারে, ইনসিডেন্ট মানে বোঝেন তো, ইনসিডেন্ট হচ্ছে ভুলবশত যদি ভারত কোনো কারণবশত হেরে যায় সেটাই। তাছাড়া যে ভারতের যে টিম, যে স্ট্রং টিম, যে ব্যাটিং লাইন আপ, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, KL রাহুল, মানে এই যে ব্যাটিং লাইন আপ, শ্রেয়াস আয়ার, তারপরে যদি অলরাউন্ডার সেকশনে চলে আসা হয়, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভাই এই যে লাইন আপ, 7টা 8টা ব্যাটসম্যান নিয়ে ভারত খেলা করছে। তো এই ব্যাটিং লাইন আপে যদি শুধুমাত্র একটু বোলাররা কাজ করে দেয়, তাহলেই তো বাংলাদেশের মতো টিম ধূলিসাৎ হয়ে যাবে। আজকে ঠিক সেটাই হলো। বোলাররা, আমরা যেটা চেয়েছিলাম, আমরা প্রথম থেকে বলছিলাম যে মোহাম্মদ শামিকে কিন্তু অতটাও, মানে যেভাবে বাংলাদেশ নিচ্ছিল যে বুমরা নেই মানে আমাদের জেতার চান্স রয়েছে, ভাই সেই বুমরা, বুমরা হচ্ছে ম্যাচকে ধরে রাখে, উইকেট টেকার। যে আমরা বলবো না যে উইকেট যে খুব বেশি বুমরা নিয়েছে প্রত্যেকটা সিরিজে, এমন কিন্তু নয়। বুমরার কাজ হচ্ছে 1 ওভারে 3 রান দরকার, এসে বুমরা ম্যাচ বের করে নিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। সবচাইতে কম রান দিয়ে রানকে কিভাবে দাবিয়ে রাখতে হয়, প্লেয়ারদেরকে কিভাবে চাপিয়ে রাখতে হয়, সেটা বুমরা খুব ভালোভাবে জানে। এমার্জেন্সির জায়গায় উইকেট কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা বুমরা ভালোভাবে জানে। কিন্তু মোহাম্মদ শামি হচ্ছে ভাই একদম সেই টর্নেডোর মতো, শুরু করলো মানে এক কোল থেকে শেষ করতে লাগবে। আজকে 5টা উইকেট কিভাবে পড়লো, 1 ওভারে 2টো উইকেট, অক্ষর প্যাটেলের ওভারে 2টো উইকেট, 3টে হ্যাট্রিক হতে যাচ্ছিল। সেই জায়গায় যদি রোহিত শর্মা ক্যাচটা ধরে নিত, তাহলে বাংলাদেশের এই জায়গা পর্যন্ত পৌঁছতো কি? নেক্সট এসে কোন প্লেয়ারটা আর ভালো খেলেছে? তহিদ হৃদয়,
জাকির আলী, এই দুজনকে যদি আমি লিস্ট থেকে বের করে দিই, তাহলে আর কোন প্লেয়ারটা তাদের পারফরমেন্স দেখিয়েছে? শুধুমাত্র মুখে বড় বড় বাতেলা দিলে সেটা কি সবকিছু সমাধান করা যায়? যায় না। আগে নিজেদের পারফরমেন্সটা ঠিক করতে হবে, তারপর আরো কিছু করা যাবে। আমরা কিছু বললে সেটা দোষ হয়ে যাবে, কারণ ভারতের মিডিয়া এই বলছে, বাংলাদেশের সম্বন্ধে এই করছে। ভাই, তোমরা নিজেরাই শুধরাও না তোমাদের খেলাটা। আগে খেলা করো, আগে স্পোর্টস নিজেদের পারফরমেন্স ভালো করো, তারপর না হয় টিভির সামনে, ক্যামেরার সামনে এসে কথা বলবে। শুধুমাত্র টিআরপির জন্য এই যে বিভিন্ন রকম কথা বলছো, এগুলো মনে হয় না উচিত হবে। আর যে জিনিসটা নিয়ে ভারত এখানে শোনালো, সেটা তো একদম ফালতু। এটা কোনো মানে রিজনই নেই এই সব ভিডিও পোস্ট করার সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায়, ইউটিউব বলুন, যে কোনো নিউজ, এসব নিউজ কভার করার কোনো মানেই হয় না। যাই হোক বন্ধুরা, আগামী দিনে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হবে, আর সেই ম্যাচে আমরা আশা করব ভারত জিতবে, এবং খুব ভালো একটা ব্যবধানে জিতবে পাকিস্তানের সঙ্গে। এটাই আমরা কামনা করব। আপনারা যারা গতকালকের ম্যাচটা দেখেছেন, ভারত এবং বাংলাদেশের ম্যাচ, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন থাকবে যে আপনাদের মনে কোথাও একটি বারের জন্য মনে হয়েছিল যে ভারত হয়তো হেরে যাবে? যদি মনে হয়ে থাকে, তাহলে কোন সময় সেটা অবশ্যই মেনশন করবেন ওখানে, যে এই টাইমে, এই ওভারের মধ্যে আমার মনে হয়েছিল ভারত হেরে যেতে পারে। অবশ্যই সেটা মেনশন করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি নেক্সট টাইম যদি ভিডিও পোস্ট করি, অবশ্যই আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনি আমার ভিডিওটা চেক আউট করে আসতে পারেন। তো চলুন, আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।